স্টুডেন্টস, দিস ইজ কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 7-এর লেসন 4-এ যে গল্পটা রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটাকে লাইন বাই লাইন বাংলা আলোচনা করে পড়ব। তো দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এটা একটা ট্র্যাডিশনাল ফেয়ারি টেলস, অর্থাৎ চিরাচরিত রূপকথার গল্প। এই গল্পটা হয়তোবা তোমরা শুনেছো যে এক সুন্দর দেখতে রাজকুমারীর বিয়ে হয় একটা ভয়ানক জন্তুর সঙ্গে, কিন্তু পরে এটা জানা যায় যে সে জন্তুটা একসময় এক রাজকুমার ছিল, কিন্তু কোনো এক পরী তাকে অভিশাপ দেয় এবং তারপর সে জন্তুতে পরিণত হয়ে যায়। কিন্তু সে পরীটা তাকে এই বরটাও দিয়ে থাকে যে সে জন্তুটিকে যদি কোনো মেয়ে মন থেকে ভালোবাসে বা তার জন্য চোখের জল ফেলে, তাহলে সে তৎক্ষণাৎ আবার জন্তু থেকে রাজকুমারে পরিণত হয়ে যাবে। তো এই গল্পটাই আমাদেরকে এই বইয়ে দেওয়া। তো চলো গল্পটাকে আমরা পড়ে দেখি এবং বোঝার চেষ্টা করি। তো দেখো, এর ইউনিট 1-এ বলা, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ ওয়েলদি মার্চেন্ট মানে হচ্ছে একজন ধনী ব্যবসায়ী। ওয়েলদি মানে ধনী আর মার্চেন্ট মানে ব্যবসায়ী। তো একদা এক সময় একজন ধনী ব্যবসায়ী লিভড ইন এ বিগ ম্যানশন মানে হচ্ছে প্রাসাদ বা মহল। তো তিনি একটা বড় মহলে, বিগ ম্যানশন মানে একটা বড় প্রাসাদে, একটা বড় মহলে বাস করতেন। উইথ হিজ 3 ডটার্স, তার 3জন মেয়েকে নিয়ে। তো একদা এক সময় একজন ধনী ব্যবসায়ী তার 3জন মেয়েকে নিয়ে একটা বড় প্রাসাদে বাস করতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। অল অফ দেম, তারা প্রত্যেকে বলতে সে 3জন মেয়ের কথা বলা হয়েছে, যে সেই 3জন মেয়ে ওয়ার ভেরি বিউটিফুল, তারা খুবই সুন্দর ছিল। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তারা প্রত্যেকেই ছিল খুবই সুন্দরী। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল। তো ইয়ংগেস্ট মানে হচ্ছে ছোটো। তো ওই 3জন মেয়ের মধ্যে যে সব থেকে ছোটো, সে তার নাম কি? ওয়াজ বেল, তার নাম হচ্ছে বেল। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল, সব থেকে ছোটো মেয়েটির নাম হলো বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। শি ওয়াজ নোন শব্দের অর্থ হচ্ছে পরিচিত। তো শি ওয়াজ নোন, সে পরিচিত ছিল কিসের জন্য? ফর হার লাভলিনেস মানে সৌন্দর্যতা, লাভলিনেস অ্যান্ড ফর বিং মানে হওয়া। তো বিং পিওর অ্যাট হার্ট মানে হচ্ছে কোমল হৃদয়। তো শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, সে তার সৌন্দর্যতা এবং তার কোমল হৃদয়ের জন্য পরিচিত ছিল। বোঝা গেল? সবাই তাকে চিনত, তার সৌন্দর্যতা এবং তার কোমল হৃদয়ের জন্য সবাই তাকে চিনত, সবাই তাকে ভালোবাসত। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার ওয়েকড অ্যান্ড সেলফিশ। হার সিস্টার্স, তার বোনেরা বলতে বেলের যে বাকি 2জন বোন আছে, বাকি বড় বোন 2জন যারা আছে তাদের কথা বলা হচ্ছে, যে হার সিস্টার্স, তার বোনেরা, ইন কন্ট্রাস্ট মানে তার উল্টো দিকে বা তার পরিবর্তে, তার বিপরীতে, ওয়েকড মানে হচ্ছে খারাপ, বদমাশ, অ্যান্ড সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। তো একদিকে বেল যেরকম খুব সুন্দর ছিল এবং কোমল হৃদয়ের ছিল, তো ঠিক তার উল্টো দিকে, ইন কন্ট্রাস্ট, তার উল্টো দিকে তার বোনেরা, হার সিস্টার্স, তার বোনেরা কীরকম ছিল? ওয়েকড অ্যান্ড সেলফিশ, তারা ছিল খুবই বদমাশ, খুবই খারাপ এবং স্বার্থপর। বোঝা গেল? বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু দেয়ার ফরচুন, তাদের ভাগ্য, ফরচুন মানে ভাগ্য, কিন্তু তাদের ভাগ্য সুন খুব শীঘ্রই, চেঞ্জড মানে পরিবর্তন হলো, কিন্তু তাদের ভাগ্য খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র পরিবর্তন হলো। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তিত হলো। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। দ্য মার্চেন্ট, ব্যবসায়ী, লস্ট মানে হারিয়ে ফেললেন। দ্য মার্চেন্ট লস্ট, ব্যবসায়ীটি হারিয়ে ফেললেন, অল হিজ ওয়েলথ মানে সম্পত্তি। তো সেই ব্যবসায়ী তার সমস্ত সম্পত্তিকে হারিয়ে ফেললেন, ইন এ টেম্পেস্ট অন সি, টেম্পেস্ট মানে হচ্ছে ঝড়। তো ইন এ টেম্পেস্ট অন সি মানে সমুদ্রের এক ঝড়ে। তো সে ব্যবসায়ী সমুদ্রের এক ঝড়ে তার সমস্ত সম্পত্তিকে হারিয়ে ফেললেন। So he and his daughters started to live in a small farmhouse in a village. সুতরাং he and his daughters, তিনি বলতে সেই ব্যবসায়ী, তো তিনি এবং তার মেয়েরা started to live,
স্টার্টেড টু লিভ, লিভ মানে বাস করা, তো স্টার্টেড টু লিভ মানে বাস করতে শুরু করলো। তিনি এবং তার মেয়েরা বাস করতে শুরু করলো কোথায়? ইন এ স্মল ফার্ম হাউস, একটা ছোট্ট খামার বাড়িতে। ফার্ম হাউস মানে খামার বাড়ি, ইন এ ভিলেজ একটা গ্রামে। তো তিনি এবং তার মেয়েরা একটা গ্রামে এক ছোট খামার বাড়িতে বাস করতে শুরু করলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড শব্দের অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম। তো দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো। ফর, ফর মানে জন্য, তো ফর দেয়ার লিভিং, লিভিং মানে হচ্ছে জীবনযাপন। তো তাদেরকে তাদের জীবনযাপনের জন্য, তাদের জীবনকে অতিবাহিত করার জন্য কঠোর পরিশ্রম করতে হতো, বা বলতে পারো তাদেরকে কঠোর পরিশ্রম করে তাদের জীবনযাপন করতে হতো। Some years later, the merchant heard that one of his trading ships had returned to port. Some years later, অর্থাৎ কয়েক বছর পর, the merchant heard that, heard মানে শুনতে পারা। তো the merchant heard that, সে ব্যবসায়ীটি এটা শুনতে পেল যে one of his trading ships, trading ships মানে হচ্ছে, ট্রেডিং মানে হচ্ছে বাণিজ্য, আর শিপস মানে হচ্ছে জাহাজ। অর্থাৎ ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার বাণিজ্যের জাহাজগুলোর মধ্যে একটা, আর একবার বলছি, ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস মানে তার বাণিজ্যের জাহাজগুলোর মধ্যে একটা, হ্যাড রিটার্ন টু পোর্ট, হ্যাড রিটার্ন, রিটার্ন মানে ফিরে আসা, তো হ্যাড রিটার্ন ফিরে এসেছে, টু পোর্ট, পোর্ট মানে হচ্ছে বন্দর। অর্থাৎ কয়েক বছর পর সেই ব্যবসায়ী এটা শুনতে পেল যে তার যে বাণিজ্যের জাহাজগুলো আছে তার মধ্যে একটা বন্দরে ফিরে এসেছে। তো বন্দর বলতে যেরকম আমরা যেখানে ট্রেন থামে সেটাকে আমরা স্টেশন বলি, সেরকম যেখানে জাহাজগুলো থামে বা যেখানে জাহাজ থেকে জিনিসপত্র ওঠানামা করা হয় বা যাত্রীরা ওঠানামা করে, সেই জায়গাকে পোর্ট বলা হয়, বা বাংলায় বলা হয় বন্দর। তো কয়েক বছর পর সেই ব্যবসায়ী শুনতে পেল যে তার বাণিজ্যের জাহাজগুলোর মধ্যে একটা বন্দরে ফিরে এসেছে। সামহাও, সামহাও মানে কোনো মতে, সামহাও ইট হ্যাড স্কেপড, স্কেপড মানে পালিয়ে ফেরা বা বেঁচে ফেরা। সামহাও ইট হ্যাড স্কেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, সামহাও ইট হ্যাড স্কেপড কোনো মতে এটা বেঁচে ফিরেছে, ইন দ্য ভায়োলেন্ট স্টর্ম, ভায়োলেন্ট মানে হচ্ছে বিধ্বংসী, তো ভায়োলেন্ট স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে ঝড়। তো কোনো মতে সেই জাহাজটি সেই বিধ্বংসী ঝড়ের হাত থেকে বেঁচে ফিরেছে। বোঝা গেল? হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু। হেন্স মানে সুতরাং, দ্য মার্চেন্ট ডিসাইডেড, দ্য মার্চেন্ট ডিসাইডেড মানে সে ব্যবসায়ী ডিসাইড করলো, অর্থাৎ সিদ্ধান্ত নিলেন, টু রিটার্ন, রিটার্ন মানে ফিরে যেতে। তো সুতরাং সে ব্যবসায়ী ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কোথায় ফিরে যাবেন তিনি? টু দ্য সিটি অর্থাৎ শহরে। টু ডিসকভার, ডিসকভার মানে আবিষ্কার করা বা দেখতে। টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেইন, কন্টেইন মানে থাকা, স্টিল কন্টেইন এনিথিং অফ ভ্যালু, ভ্যালু মানে মূল্য। তো সেই ব্যবসায়ী এটা দেখার জন্য সেই শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যে সেই জাহাজে এখনও কোনো মূল্যবান জিনিস পড়ে আছে কি না। অর্থাৎ যে জাহাজটা সেই ঝড়ের হাত থেকে বেঁচে ফিরেছে, সেই জাহাজের মধ্যে এখনও কোনো মূল্যবান জিনিসপত্র আছে কি না সেটাকে দেখার জন্য সেই ব্যবসায়ী শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বোঝা গেল? বিফোর লিভিং অর্থাৎ যাওয়ার আগে, বিফোর মানে আগে, লিভিং মানে বলতে পারো এখানে লিভিং মানে যাওয়ার, ঠিক আছে, যাওয়া। তো বিফোর লিভিং অর্থাৎ যাওয়ার আগে, হি আস্কড হিজ ডটার্স, আস্কড মানে জিজ্ঞাসা করা, তো হি আস্কড হিজ ডটার্স, তিনি তার কন্যাদের, তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন। তো সে ব্যবসায়ী তার মেয়েদেরকে কি জিজ্ঞাসা করলেন যে ডু ইউ ওয়ান্ট, তোমরা কি চাও, মি টু ব্রিং মানে আনা, ব্রিং এনি গিফট, গিফট মানে কি উপহার, গিফট আপন মাই রিটার্ন, রিটার্ন মানে ফিরে আসা। তো ব্যবসায়ী তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি চাও আমি যখন ফিরে আসবো তখন তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি। বোঝা গেল? মানে ব্যবসায়ী তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি চাও যখন আমি ফিরে আসবো তখন তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি। এই কথাটা ব্যবসায়ী তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। বোথ মানে উভয়। তো বোথ হিজ এল্ডার ডটার্স, এল্ডার মানে হচ্ছে বড়, বোথ হিজ এল্ডার ডটার্স, তার দুজন বড় মেয়েরা
আক্সড ফর মানে চাওয়া, তো আক্সড ফর জুয়েলস মানে হচ্ছে গয়নাগাটি, তো জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস মানে হচ্ছে সুন্দর পোশাক। তো তার যে বড় মেয়ে দুজন ছিল তারা উভয়ই তার কাছে গয়না এবং সুন্দর সুন্দর পোশাক চাইলো, ঠিক আছে। মানে যখন ব্যবসায়ী তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি যখন ফিরে আসবো তখন তোমাদের জন্য কী কী নিয়ে আসবো, তখন যে বড় তার ব্যবসায়ীর যে তিনজন মেয়ে, সেই তিনজন মেয়ের মধ্যে বড় মেয়ে দুজন যারা ছিল তারা গয়না এবং সুন্দর সুন্দর পোশাক চাইলো তার কাছে। বাট বেল সেইড, কিন্তু বেল বলল, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। কিন্তু বেল কি বলল, তারা দুজন মানে তার বড় দিদিরা তো চেয়েছিল যে তাদের জন্য গয়নাগাটি এবং সুন্দর পোশাক আনা হোক, কিন্তু বেল চেয়েছিল মানে বেল তখন তার বাবাকে বলল যে ফাদার, বাবা, প্রমিস মি, আমাকে প্রতিজ্ঞা করো, আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি আমাকে একটা বিরল একটা দুর্লভ গোলাপ এনে দেবে। রেয়ার মানে হচ্ছে দুর্লভ, তো ইউ উইল ব্রিং তুমি আনবে, ইউ উইল ব্রিং মি মানে তুমি আমাকে এনে দেবে, এ রেয়ার রোজ মানে একটা বিরল একটা দুর্লভ গোলাপ। বোঝা গেল, দুর্লভ বলতে যেটা সব জায়গায় পাওয়া যায় না এরকম, তো তুমি আমাকে একটা দুর্লভ গোলাপ এনে দেবে। দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, দ্যাট ডাজ নট গ্রো যেটা জন্মায় না, ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি মানে দেশ, যেটা এই দেশের আর অন্য কোথাও জন্মায় না। বোঝা গেল, অর্থাৎ বেল তার বাবাকে বলল যে বাবা তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে একটা এমন বিরল গোলাপ এনে দেবে যে গোলাপটা এ দেশের আর অন্য কোথাও জন্মায় না। তারপরে দেখো, হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। হ্যাভিং অ্যাগ্রিড মানে রাজি হওয়া, তো হ্যাভিং অ্যাগ্রিড রাজি হয়ে, টু হার রিকোয়েস্ট মানে অনুরোধ, তার অনুরোধে রাজি হয়ে, দ্য মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী, সেট অফ মানে শুরু করা বা যাত্রা শুরু করা, ঠিক আছে, সেট অফ মানে যাত্রা শুরু করা, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি মানে শহর। তো তার এই রিকোয়েস্টে, তার এই অনুরোধে রাজি হয়ে ব্যবসায়ী শহরের দিকে যাত্রা শুরু করলো বা শহরের দিকে রওনা দিল। সেট অফ মানে বলতে পারো রওনা দিল, ঠিক আছে। দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, সে ব্যবসায়ী শহরের দিকে রওনা দিল। When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. তো when he reached the city, reached মানে পৌঁছানো, তো when he reached the city, যখন সে সিটিতে অর্থাৎ শহরে পৌঁছালো, he found মানে খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া, তো যখন তিনি শহরে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন, টু হিজ ডিসমে মানে হতাশা, তিনি হতাশার সঙ্গে খুঁজে পেলেন যে, দ্যাট হিজ শিপস কার্গো, তার জাহাজের কার্গো অর্থাৎ জিনিসপত্রগুলো, হ্যাড বিন সিজড মানে হচ্ছে বাজেয়াপ্ত করা বা ছিনিয়ে নেওয়া, তার জাহাজের মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে বা সেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। কিসের জন্য? অর্থাৎ পে মানে শোধ করা, পে হিজ ডেপ্টস মানে হচ্ছে ঋণ। অর্থাৎ যখন সে ব্যবসায়ী শহরে পৌঁছালো তখন তিনি চূড়ান্ত হতাশার সঙ্গে এটা দেখতে পেলেন যে তার জাহাজের মালপত্রগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। কিসের জন্য? তিনি যে সমস্ত ঋণগুলো করেছিলেন সেই ঋণগুলো শোধ করার জন্য। বোঝা গেল, সেটা এখানে বলা হয়েছে যে হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেপ্টস, তার ঋণ শোধ করার জন্য তার জাহাজের কার্গোগুলো, তার জাহাজের মালপত্রগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। যার কাছ থেকে তিনি ধার নিয়েছিলেন, টাকা পয়সা ধার নিয়েছিলেন, তারা তার জিনিসপত্রগুলোকে বাজেয়াপ্ত করে নিয়েছে যে আমাদের টাকা পয়সা আগে দাও, তারপর তোমার মালপত্র আমরা ফিরিয়ে দেব। বোঝা গেল? সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। সো হি ওয়াজ লেফট মানে পড়ে থাকা, তো হি ওয়াজ লেফট উইথ নো মানি, তার কাছে কোনো পয়সাই পড়ে রইল না, টু বাই মানে কেনা, টু বাই এনি প্রেজেন্ট মানে উপহার, ফর হিজ ডটার্স তার মেয়েদের জন্য। অর্থাৎ তার মেয়েদের জন্য কোনো উপহার নেওয়ার মতো টাকা তার কাছে পড়ে রইল না। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট অর্থাৎ উপহার, প্রেজেন্ট ফর হিজ ডটার্স। সুতরাং
তার মেয়েদের জন্য নেওয়ার মতো কোনো উপহারের টাকা তার কাছে পড়ে রইল না। তিনি খালি হাতে গিয়েছেন, খালি হাতেই তাকে ফিরে আসতে হলো। হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন দ্য ফরেস্ট। হোয়াইল রিটার্নিং অর্থাৎ যখন তিনি ফিরছিলেন, রিটার্নিং মানে ফেরা, তো হোয়াইল মানে যখন, রিটার্নিং ফিরছিলেন, যখন তিনি ফিরছিলেন, হি লস্ট মানে হারিয়ে ফেলা, হি লস্ট হিজ ওয়ে মানে পথ, হি লস্ট হিজ ওয়ে ইন দ্য ফরেস্ট মানে জঙ্গল। তো যখন তিনি ফিরছিলেন তখন তিনি জঙ্গলে তার পথ, তার রাস্তা হারিয়ে ফেলেন। তারপরে দেখো, সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইন। সিকিং মানে হচ্ছে খোঁজা, তো সিকিং শেল্টার মানে আশ্রয়, তো সিকিং শেল্টার মানে আশ্রয় খুঁজতে খুঁজতে হি কেম অ্যাক্রস মানে হচ্ছে কাছাকাছি, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস, ড্যাজলিং মানে হচ্ছে ঝলমলে বা চকচকে, ড্যাজলিং প্যালেস মানে হচ্ছে প্রাসাদ। তো আশ্রয় খুঁজতে খুঁজতে তিনি একটা চকচকে প্রাসাদের কাছে এসে পৌঁছালেন। হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস, তিনি একটা চকচকে প্রাসাদের কাছে এসে পৌঁছালেন। অ্যান্ড এন্টার্ড মানে প্রবেশ করা, অ্যান্ড এন্টার্ড ইন এবং তার সেটিতে প্রবেশ করলেন। তিনি একটা প্রাসাদের কাছে এসে পৌঁছালেন এবং সেই প্রাসাদে তিনি প্রবেশ করলেন। ইনসাইড অর্থাৎ ভেতরে, তো ইনসাইড হি ফাউন্ড টেবলস laden with food and drink which had apparently been left for him by the palace's unseen owner. Inside ভেতরে, he found তিনি খুঁজে পেলেন, টেবিলস laden with food and drink, laden মানে পরিপূর্ণ, তো ভেতরে তিনি দেখতে পেলেন, তিনি খুঁজে পেলেন যে টেবিলগুলো খাবারে এবং বিভিন্ন পানীয়তে পরিপূর্ণ ছিল। মানে তিনি যখন ভিতরে প্রবেশ করলেন, ঘরের সেই প্যালেসের প্রাসাদের ভিতরে তিনি প্রবেশ করলেন, তিনি প্রবেশ করার পর দেখতে পেলেন যে সেই প্রাসাদের ভিতরে টেবিলগুলো যেন খাওয়ারে এবং বিভিন্ন রকমের পানীয়তে একদম পরিপূর্ণ ছিল, একদম ভরাট ছিল। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি মানে আপাতভাবে বা যেন, হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট মানে রাখা, তো হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম মানে তার জন্য, বাই দ্য প্যালেস মানে কি বললাম, প্রাসাদ, আর প্যালেসেস দেখো এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, তো প্যালেসেস মানে প্রাসাদের, তো প্যালেসেস আনসিন মানে অদৃশ্য, আর ওনার মানে হচ্ছে মালিক। অর্থাৎ যখন তিনি প্রাসাদে প্রবেশ করলেন তখন তিনি দেখলেন যে প্রাসাদের ভেতরের টেবিলগুলো বিভিন্ন রকম খাওয়ার এবং পানীয়তে পরিপূর্ণ আছে, যেন সেগুলো সেই প্রাসাদের অদৃশ্য মালিক তার জন্যই সাজিয়ে রেখেছে। বোঝা গেল? তো এখানে প্রাসাদের মালিককে অদৃশ্য বলা হয়েছে এই কারণেই যে তিনি প্রাসাদে ঢোকার পরে এখনও পর্যন্ত সেই প্রাসাদের মালিককে তিনি দেখতে পেলেন না, তাই তিনি প্রাসাদের মালিককে অদৃশ্য বলেছেন। ঠিক আছে, যেন সেই প্রাসাদের অদৃশ্য মালিক তারই জন্য সেই খাবারগুলোকে সেখানে সেই টেবিলের উপরে সাজিয়ে রেখেছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট অ্যাড টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আর অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলেন। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট অর্থাৎ উপহার, সে ব্যবসায়ী এই উপহারটিকে গ্রহণ করলেন, মানে তার জন্য যে টেবিলের মধ্যে খাবারগুলো সাজিয়ে রাখা ছিল সেই উপহারটা তিনি গ্রহণ করলেন। অ্যাট মানে খাওয়া, তো ইট মানে খাওয়া, তো ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট মানে খেয়েছেন। অ্যাড টু হিজ হার্টস কন্টেন্ট, হার্ট মানে হৃদয় বা মন, আর হার্টস কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে তৃপ্তি, অ্যান্ড অ্যাড টু হিজ হার্টস কন্টেন্ট মানে তার মনকে একদম তৃপ্তি করে তিনি খেলেন, মন ভরে তিনি খেলেন। অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, স্পেন্ড মানে কাটানো বা অতিবাহিত করা, অ্যান্ড স্পেন্ড দ্য নাইট সেই রাত্রিটা তিনি অতিবাহিত করলেন, অ্যাট দ্য প্যালেস সেই সেই প্রাসাদে। তিনি সেই উপহারটিকে গ্রহণ করলেন, দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট বা সেই ব্যবসায়ী উপহারটিকে গ্রহণ করলেন, অ্যাড টু হিজ হার্টস কন্টেন্ট তিনি একদম মন ভরে খেলেন, অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস এবং সেই রাত্রিটা সেই প্রাসাদের মধ্যেই তিনি কাটালেন। The next morning, as the merchant was about to leave, he saw a rose garden and recalled that Belle had desired a rose. The next morning, অর্থাৎ পরের দিন সকালে, as the merchant was about to leave মানে যাবার জন্য উদ্যত হলেন,
অ্যাবাউট টু লিভ মানে যাওয়ার জন্য উদ্যত হলেন, মানে যাবে যাবে এরকম সময়, ঠিক আছে। তো নেক্সট মর্নিং অ্যাজ যখন দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, পরের দিন সকালে যখন ব্যবসায়ী ফিরবেন বা যাবেন সেই মুহূর্তেই হি স তিনি দেখলেন এ রোজ গার্ডেন, তিনি কি দেখলেন, একটা রোজ গার্ডেন, একটা গোলাপের বাগান। অ্যান্ড রিকল্ড এবং মনে করলেন, রিকল মানে মনে করা বা স্মরণ করা, অ্যান্ড রিকল দ্যাট এবং এটা মনে করলেন, এটা স্মরণ করলেন যে, বা এটা তার স্মরণ হলো যে বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, ডিজায়ার মানে চাওয়া, তো বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, বেল একটা গোলাপ চেয়েছিল। অর্থাৎ পরের দিন সকালবেলা যখন ব্যবসায়ী সেই প্রাসাদ থেকে ফিরবেন তখন তিনি একটা গোলাপের বাগান দেখতে পেল এবং তা দেখে তার মনে হলো যে বেল তার কাছে একটা গোলাপ চেয়েছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট। আপন পিকিং, পিকিং মানে তোলা বা ছেঁড়া, আপন পিকিং দ্য লাভলিয়েস্ট, লাভলিয়েস্ট মানে সুন্দর, তো লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি, সাডেনলি মানে হঠাৎ, সাডেনলি কেম ফেস টু ফেস, ফেস টু ফেস মানে কেম ফেস টু ফেস মানে মুখোমুখি হওয়া, কেম ফেস টু ফেস এর একসঙ্গে মানে হচ্ছে মুখোমুখি হওয়া, উইথ এ হিডিয়াস বিস্ট, হিডিয়াস মানে ভয়ঙ্কর বা ভয়ানক, ভয়ানক বিস্ট, বিস্ট মানে জন্তু, মানে সেই ফুলটিকে, সেই সুন্দর গোলাপটিকে তোলার মুহূর্তে ব্যবসায়ী হঠাৎ এক ভয়ানক দেখতে জন্তুর মুখোমুখি হলেন। লাইনটা আরেকবার পড়ি। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট। যখন সে ব্যবসায়ী গোলাপটিকে, সুন্দর গোলাপটিকে তুলবেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার একটা ভয়ানক দেখতে জন্তুর সঙ্গে তার দেখা হয়, মুখোমুখি হয়, বোঝা গেল, একটা ভয়ানক দেখতে জন্তুর সঙ্গে তার মুখোমুখি হয়। হি টোল্ড দ্য মার্চেন্ট, টোল্ড মানে বলেছিলেন, টেল মানে বলা, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। হি টোল্ড দ্য মার্চেন্ট, তিনি সেই ব্যবসায়ীকে বলেছিলেন, এখানে হি বলতে সেই বিস্ট অর্থাৎ সেই জন্তুর কথা বলা হয়েছে, যে হি টোল্ড দ্য মার্চেন্ট, সে মার্চেন্টকে অর্থাৎ ব্যবসায়ীকে বলেছেন, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস, লাস্ট নাইট গত রাতে, ইউ ওয়ার হাংরি তুমি ক্ষুধার্ত ছিলে, অ্যান্ড শেল্টারলেস, শেল্টারলেস মানে আশ্রয়হীন, শেল্টার মানে হচ্ছে আশ্রয় আর লেস মানে হীন, তো গত রাত্রে তুমি ক্ষুধার্ত ছিলে এবং আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিয়েছি, ফুড মানে খাবার, আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিয়েছি, শেল্টার, শেল্টার মানে আশ্রয়, অ্যান্ড কমফোর্ট, কমফোর্ট মানে আরাম। তো এখানে সেই জন্তুটি মার্চেন্টকে অর্থাৎ ব্যবসায়ীকে বলছেন যে গত রাত্রে তুমি ক্ষুধার্ত ছিলে এবং আশ্রয়হীন ছিলে, আমি তোমাকে খাবার দিয়েছি, আশ্রয় দিয়েছি এবং আরাম দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। অ্যান্ড নাও এবং এখন, ইউ আর টেকিং অ্যাওয়ে, টেকিং অ্যাওয়ে মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া, নাও ইউ আর টেকিং অ্যাওয়ে এখন তুমি ছিনিয়ে নিচ্ছ, মাই মোস্ট আমার সব থেকে, প্রিসিয়াস, প্রিসিয়াস মানে মূল্যবান, মাই মোস্ট প্রিসিয়াস পজেশন, পজেশন মানে হচ্ছে পজেশনের অনেক কয়টা মানে হয়, যেরকম অধিকার করা, দখল করা বা সম্পত্তি, তো এখানে সম্পত্তিটাই ব্যবহার হবে, এখানে সম্পত্তিটাই ঠিক হবে, বোঝা গেল। তো মাই মোস্ট প্রিসিয়াস পজেশন আমার সব থেকে মূল্যবান, প্রিসিয়াস মানে মূল্যবান, মাই মোস্ট প্রিসিয়াস পজেশন আমার সব থেকে মূল্যবান সম্পদ, আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, অ্যাকসেপ্টিং মানে গ্রহণ করা, তো আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা বা অতিথি সেবা। তো গত রাত্রে তুমি ক্ষুধার্ত ছিলে, আশ্রয়হীন ছিলে, আমি তোমাকে খাবার দিয়েছি, আশ্রয় দিয়েছি এবং আরামও দিয়েছি, এবং এখন তুমি আমার থেকে আমার সব থেকে মূল্যবান সম্পদটাকে ছিনিয়ে নিচ্ছ, আমার এত আতিথেয়তার পরেও তুমি আমার থেকে আমার সম্পদ এত মূল্যবান সম্পদটাকে কেড়ে নিচ্ছ। আরেকবার করে নিচ্ছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি মানে হচ্ছে আমার আতিথেয়তা, আমার অতিথি সেবা গ্রহণ করার পর, এখন, অ্যান্ড নাও এবং এখন, ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজিশন এবং এখন তুমি আমার সবথেকে প্রিয়, আমার সবথেকে মূল্যবান সম্পদটাকে কেড়ে নিচ্ছ, বোঝা গেল। সেই জন্তুটি ব্যবসায়ীকে বলল।
ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, ইউ মাস্ট ডাই তোমাকে মরতেই হবে, ফর ইয়োর কন্ডাক্ট, কন্ডাক্ট মানে হচ্ছে ভুল বা অপরাধ, তোমার এই অপরাধের জন্য তোমাকে মরতেই হবে। তারপরে দেখো, দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি, দ্য মার্চেন্ট বেগড, বেগ মানে হচ্ছে অনুরোধ করা, প্রার্থনা করা। তো সে ব্যবসায়ী প্রার্থনা করতে লাগলো কিসের জন্য? টু বি সেট ফ্রি, সেট ফ্রি মানে মুক্ত হওয়া বা ছেড়ে দেওয়ার জন্য। তো সে ব্যবসায়ী তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করতে লাগলো, যেন সে জন্তুটি তাকে ছেড়ে দেয়, তার জন্য তিনি প্রার্থনা করতে লাগলেন। হি আর্গিউড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেল। হি আর্গিউড, আর্গিউড মানে হচ্ছে যুক্তি দেখানো। তো হি আর্গিউড দ্যাট, তিনি যুক্তি দেখালেন যে হি হ্যাড অনলি পিকড, পিকড মানে নেওয়া বা তোলা, হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট, অ্যাজ এ গিফট মানে হচ্ছে একটা উপহার হিসেবে, অ্যাজ মানে হিসেবে, তো অ্যাজ এ গিফট একটা উপহার হিসেবে। তো কার জন্য উপহার? ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেল, তার ছোটো মেয়ে বেলের জন্য। তো তখন সেই ব্যবসায়ী জন্তুটিকে যুক্তি দেখালেন, তিনি জন্তুটিকে বললেন যে তিনি এই গোলাপটি তার ছোটো মেয়ে বেলের জন্য একটা উপহার স্বরূপ নিচ্ছেন। বোঝা গেল? যখন জন্তুটি তাকে হাতে নাতে ধরল, তখন তখন ব্যবসায়ী সেই জন্তুটিকে বললেন যে তিনি এই ফুলটি, এই গোলাপটি তার ছোটো মেয়ে বেলের জন্য একটা উপহার স্বরূপ নিচ্ছে। অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড, অ্যাট লাস্ট অবশেষে, দ্য বিস্ট অ্যাগ্রিড, অ্যাগ্রিড মানে রাজি হওয়া। তো অবশেষে জন্তুটি রাজি হয়ে গেল, তার এই মতে, তার এই যুক্তিতে রাজি হয়ে গেল। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, ফাইন বেশ, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, তুমি বেলের জন্য গোলাপটি নিতে পারো, বাট কিন্তু, ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল or else your daughter shall come to stay with me in this castle, but কিন্তু you will have to return, তোমাকে ফিরে আসতে হবে, রিটার্ন মানে ফিরে আসা, তো but you will have to return, কিন্তু তোমাকে ফিরে আসতে হবে, to the castle, এই ক্যাসেল, এই প্রাসাদে তোমাকে ফিরে আসতে হবে, or else অথবা বা অন্যথা your daughter shall come to stay with me in this castle, or else তা না হলে বা অথবা ইয়োর ডটার তোমার মেয়েকে শ্যাল কাম টু স্টে আসতে হবে, অথবা তোমার মেয়েকে আসতে হবে, টু স্টে থাকতে, উইথ মি আমার সঙ্গে থাকতে, ইন দিস ক্যাসেল এই প্রাসাদে। তখন যখন হচ্ছে সেই মার্চেন্ট, সেই ব্যবসায়ী সেই জন্তুটিকে বলল যে সেই গোলাপটি তার ছোটো মেয়ে বেলের জন্য নিচ্ছে, তখন সেই জন্তুটি রাজি হয়ে গেল যে ঠিক আছে, তাহলে তুমি যেতে পারো, কিন্তু একটাই শর্তে তোমাকে আমি ছেড়ে দেবো, যে তোমাকে এই গোলাপটি দিয়ে ফিরে আসতে হবে, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, কিন্তু তোমাকে এই ক্যাসেল, এই প্রাসাদে ফিরে আসতে হবে, অর এলস তা না হলে ইয়োর ডটার, অর এলস অন্যথা বা অথবা ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, অথবা তা না হলে তোমার মেয়েকে এই প্রাসাদে এসে আমার সঙ্গে থাকতে হবে, হয় তোমাকে এসে প্রাসাদে থাকতে হবে, আর তা না হলে তোমার মেয়েকে এসে এই প্রাসাদে আমার সঙ্গে থাকতে হবে। জন্তুটি সেই ব্যবসায়ীকে এটা বলল। তারপরে দেখো, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট মানে দুঃখী। তো দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, সেই মার্চেন্ট অর্থাৎ সেই ব্যবসায়ী খুবই দুঃখী হলো, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলেন, বাট অ্যাকসেপ্টেড কিন্তু গ্রহণ করলেন, দিস কন্ডিশন মানে শর্ত। সেই ব্যবসায়ী খুবই দুঃখী হলেন, কিন্তু এই কন্ডিশনটাই, শর্তটাকে তিনি গ্রহণ করলেন। বোঝা গেল? তাছাড়া তো তার কাছে আর কোনো উপায় ছিল না, হয় তাকে ফিরে আসতে হবে, আর তা না হলে তার মেয়েকে এই ক্যাসেলে পাঠিয়ে দিতে হবে, এই প্রাসাদে তার মেয়েকে পাঠিয়ে দিতে হবে। বোঝা গেল? তার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তিনি কষ্ট পেলেন, আপসেট হলেন, কিন্তু তাকে শর্তটা মেনে নিতে হলো। The beast sent him on his way with jewels and fine clothes for his daughters, and stressed that Belle must come to the castle of her own accord. The beast sent him, জন্তুটি তাকে পাঠিয়ে দিল, on his way, তার পথে, তার রাস্তায়, জন্তুটি তাকে তার পথে, তার রাস্তায় পাঠিয়ে দিল, তাকে বলতে সেই ব্যবসায়ীকে, জন্তুটি সেই ব্যবসায়ীকে তার রাস্তায় পাঠিয়ে দিল, উইথ
জুয়েলস মানে গয়না, উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথস মানে হচ্ছে পোশাক কাপড়, কিছু গয়না এবং কিছু সুন্দর কাপড় দিয়ে ব্যবসায়ীকে তার রাস্তায় তিনি পাঠিয়ে দিল। ফর হিজ ডটার্স, তার কন্যাদের জন্য, তার মেয়েদের জন্য। অর্থাৎ সে জন্তুটি কিছু গয়না এবং কিছু পোশাক সেই ব্যবসায়ীকে দিয়ে পাঠিয়ে দিল তার মেয়েদের জন্য। অ্যান্ড স্ট্রেস দ্যাট, এবং এটা বললেন, মানে স্ট্রেস মানে হচ্ছে একটু জোর দিয়ে বলা, একটু মানে হুমকি দিয়ে বলা, ঠিক আছে। অ্যান্ড স্ট্রেস দ্যাট, এবং এটা বললেন যে বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড মানে হচ্ছে নিজের ইচ্ছা, ঠিক আছে, উইল ইচ্ছা। কি বললেন, যে বেলকে এই প্রাসাদে তার নিজের ইচ্ছাতেই আসতে হবে। তিনি সেই ব্যবসায়ীকে বাড়িতে পাঠিয়ে দিলেন এবং বললেন যে বেলকে কিন্তু এই প্রাসাদে তার নিজের ইচ্ছাতেই আসতে হবে, তাকে জোর করে পাঠালে চলবে না, তাকে নিজের ইচ্ছাতেই আসতে হবে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম tried to hide the secret from Belle, but she uh, pried it from him and willingly went to the beast castle. দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম মানে বাড়িতে, অ্যারাইভিং মানে কি আসা বা ফিরে আসা। তো বাড়িতে ফিরে আসার পর সে ব্যবসায়ী, দ্য মার্চেন্ট ব্যবসায়ী, আপন অ্যারাইভিং হোম বাড়িতে ফিরে এসে ট্রাইড মানে চেষ্টা করেছিলেন, তিনি খুবই চেষ্টা করেছিলেন কিসের জন্য, টু হাইড দ্য সিক্রেট মানে কি রহস্য, এই রহস্যটাকে হাইড করার জন্য, অর্থাৎ লুকিয়ে রাখার জন্য তিনি খুবই চেষ্টা করেছেন। ফ্রম বেল মানে বেলের থেকে। তিনি বাড়িতে, সেই ব্যবসায়ী বাড়িতে আসার পর এই রহস্যটাকে, মানে যা কিছু ঘটেছিল এই রহস্যটাকে বেলের থেকে লুকিয়ে রাখার জন্য খুবই চেষ্টা করেছিলেন তিনি। বাট শি বলতে এখানে বেল, ঠিক আছে। বাট শি প্রাইড মানে কি বুঝতে পারা, বোঝা গেল, বুঝতে পারা। বাট শি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু সে বলতে বেল, কিন্তু সে এটা বুঝতে পারলো। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, এবং উইলিংলি মানে নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, নিজের ইচ্ছায় সে সেই জন্তুটির ক্যাসেলে অর্থাৎ প্রাসাদে চলে গেল। অর্থাৎ সেই ব্যবসায়ী বাড়িতে ফেরার পর তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন যে বেলের থেকে তিনি সেই রহস্যটাকে লুকিয়ে রাখবে, কিন্তু বেল কোনো মতে তার থেকে সেই রহস্যটাকে বের করতে সক্ষম হয়, মানে কি ঘটেছে সেটা জানতে বেল সক্ষম হয়ে যায়। এবং তারপর সব কিছু জানার পর বেল নিজের ইচ্ছায়, যে উইলিংলি বলেছে, উইলিংলি মানে নিজের ইচ্ছায়, বেল নিজের ইচ্ছায় সেই জন্তুটির প্রাসাদে চলে যায়। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট। দ্য বিস্ট রিসিভড মানে হচ্ছে কি গ্রহণ করা। দ্য বিস্ট রিসিভড হার মানে এখানে বেলের কথা বলা হয়েছে, যে সেই জন্তুটি, দ্য বিস্ট জন্তুটি বেলকে গ্রহণ করলো গ্রেসিয়াসলি মানে হচ্ছে অনুগ্রহপূর্বকভাবে মানে খুব সম্মানের সঙ্গে। মানে যখন বেল তার প্রাসাদে পৌঁছালো, মানে জন্তুটির প্রাসাদে যখন বেল পৌঁছালো, তখন সেই জন্তুটি বেলকে খুবই অনুগ্রহপূর্বকভাবে মানে খুবই সম্মানের সঙ্গে গ্রহণ করলো। অ্যান্ড টোল্ড হার মানে তাকে বলল, কি বলল তাকে, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, মিস্ট্রেস মানে মালকিন, আপনি বা তুমি এই ক্যাসেলের, এই প্রাসাদের মালিক। ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, তুমি এই ক্যাসেলের, তুমি এই প্রাসাদের মালকিন। অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এবং আমি তোমার চাকর, সার্ভেন্ট মানে চাকর বা সেবক। তুমি এই প্রাসাদের মালকিন এবং আমি তোমার সেবক। যখন বেল সেই প্রাসাদে পৌঁছালো তখন জন্তুটি তাকে বলল যে তুমি এই প্রাসাদের মালকিন এবং আমি তোমার সেবক, আমি তোমার চাকর। বোঝা গেল? তো এটা ছিল ইউনিট 1-এর টেক্সট। তো এখন ইউনিট 1-এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলোকে আমরা ফটাফট সলভ করে নিই। তো দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলা চুজ দ্য কারেক্ট অপশন। এখানে আমাদেরকে এ বি সি তিনটা অপশন দেওয়া, এই প্রশ্নটা সঠিক অপশন মানে সঠিক উত্তর এই তিনটার মধ্যে কোনটা হবে আমাদেরকে বেছে নিতে হবে। তো এখানে প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ, মানে এই টেক্সটটা, এই গল্পটা কোন টাইপের, কী ধরনের, এই গল্পটা কী ধরনের গল্প। এখানে বলা যে ইজ ইট অ্যান ইমাজিনারি স্টোরি, এটা কি একটা কোনো কাল্পনিক গল্প, এ ট্রু স্টোরি, একটা কি সত্য গল্প, নাকি দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পারসন। লাইফ স্টোরি অফ এ ফেমাস পারসন মানে কোনো একজন ফেমাস ব্যক্তি, কোনো একজন বিখ্যাত ব্যক্তির লাইফ স্টোরি মানে জীবন কাহিনী।
তো এটা কি, এই গল্পটা কীরকম ধরনের গল্প? এটা কোনো কাল্পনিক গল্প, নাকি সত্য গল্প, নাকি কোনো বিখ্যাত একজন ব্যক্তির জীবন কাহিনী? তো এটা হবে অ্যান ইমাজিনারি স্টোরি। এটা হবে ইট ইজ অ্যান ইমাজিনারি স্টোরি। এটা একটা কাল্পনিক গল্প। তো যে গল্পটা আমরা পড়ছি, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটা একটা ইমাজিনারি স্টোরি, একটা কাল্পনিক গল্প। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ বলা আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। মানে এখানে আমাদেরকে 3টে অ্যান্সার দেওয়া, 3টে অপশন দেওয়া। এই 3টে অপশনের মধ্যে আমাদেরকে কারেক্ট যেটা, সঠিক যেটা, সেটাতে আমাদের ক্লিক করতে হবে। এ নাম্বার প্রশ্নে বলা যে বেল ইজ দ্য নেম অফ দ্য, মানে বেল নাম, এই বেল নামটা কার? মানে ইয়ংগেস্ট ডটার মানে সব থেকে ছোটো মেয়ের, মিডিল ডটার মানে মধ্যম মেয়ের, নাকি এল্ডেস্ট ডটার মানে সব থেকে বড়ো মেয়ের? মানে বেলটা কে ছিল? একদম ছোটো মেয়ে মানে ইয়ংগেস্ট ডটার অর্থাৎ ছোটো মেয়ে ছিল, নাকি মিডিল ডটার মানে মধ্যম মেয়ে, নাকি এল্ডেস্ট ডটার মানে সব থেকে বড়ো মেয়ে? তাহলে বেল ছিল ইয়ংগেস্ট ডটার মানে সব থেকে ছোটো মেয়ে। সব থেকে সেই ব্যবসায়ী সব থেকে ছোটো মেয়েটির নাম হচ্ছে বেল। যে 3জন মেয়ে ছিল তার মধ্যে সব থেকে ছোটো মেয়েটির নাম হচ্ছে বেল, তাই এটা হবে ইয়ংগেস্ট ডটার। বেল ইজ দ্য নেম অফ দ্য ইয়ংগেস্ট ডটার। বি নম্বরে বলা বেল আস্কড হার ফাদার টু ব্রিং। বেল আস্কড মানে চাওয়া। তো বেল চেয়েছিল হার ফাদার তার বাবার কাছে টু ব্রিং মানে আনতে। তো বেল তার বাবার কাছে কি আনতে চেয়েছিল? কি চেয়েছিল বেল তার বাবার কাছে? জুয়েলস মানে সে কি গয়না চেয়েছিল? ড্রেসেস মানে পোশাক, নাকি এ রোজ একটা গোলাপ? তাহলে এর অ্যান্সার কোনটা হবে? এ রোজ। 3 নম্বরটা অ্যান্সার হবে, এটা বোঝা গেল। তো বেল আস্কড হার ফাদার টু ব্রিং এ রোজ। বেল তার বাবাকে একটি গোলাপ আনতে বলেছিল, গোলাপ আনতে চেয়েছিল। ঠিক আছে। তারপরে সি নাম্বার দেখো, দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ এ, মানে ওনার মানে কি বলেছিলাম? মালিক। তো দ্য ওনার অফ দ্য ক্যাসেল, সেই ক্যাসেলে অর্থাৎ সেই দুর্গের মালিক কে ছিল? রিচ মার্চেন্ট, একজন খুব ধনী। রিচ মানে ধনী, মার্চেন্ট মানে ব্যবসায়ী। তো একজন খুব ধনী ব্যবসায়ী ছিল। একটা বিস্ট মানে হচ্ছে জন্তু, আর কিং মানে রাজা। তো সেই সেই হচ্ছে ক্যাসেলটা, সেই দুর্গটার মালিক কে ছিল? একজন ধনী ব্যবসায়ী ছিল, নাকি একজন জন্তু ছিল, নাকি একজন রাজা ছিল? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বিস্ট। দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ এ বিস্ট। সেই ক্যাসেলে, সেই প্রাসাদের মালিক ছিল একটি জন্তু। বোঝা গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে বলা আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। তাহলে এটা তো তোমরা জানোই যে এর মধ্যে কোনটা ট্রু এবং কোনটা ফলস আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। মানে আমাদের এই প্রত্যেকটা অ্যান্সারের জন্য মানে কেন ট্রু হবে, কোনটা ট্রু হবে এবং কেন ট্রু হবে, বা কোনটা ফলস হবে এবং কেন ফলস হবে, তার পরিপ্রেক্ষিতে, তার সাপেক্ষে আমাদেরকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। মানে টেক্সট থেকে একটা লাইন তুলে আমাদেরকে দিতে হবে, যে এই লাইনটা পড়ে আমরা জানতে পারলাম যে এই স্টেটমেন্টটা ট্রু বা এই স্টেটমেন্টটা ফলস। সেরকম একটা লাইন আমাদেরকে টেক্সট থেকে তুলে দিতে হবে। বোঝা গেল? তো এ নাম্বারটা দেখো, দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স। সে মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী 3জন মেয়ে ছিল। দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স। এই স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস? দেখো এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। বোঝা গেল? স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে। এক সেকেন্ড, আমি একটু জুম আউট করে নিচ্ছি। দেখো এবার, তাহলে স্টেটমেন্টটা যেহেতু ট্রু হবে, তাই আমি এখানে শর্টকাটে টি লিখেছি, তোমরা ট্রু লিখবে। বোঝা গেল? তাহলে এটা হবে স্টেটমেন্টটা ট্রু হবে, আমি টি লিখেছি, তোমরা ট্রু লিখবে। তো আর স্টেটমেন্ট সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবে? সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই যে এটা, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। এক সময় একজন ধনী ব্যবসায়ী তার 3জন মেয়েকে নিয়ে একটা বড় প্রাসাদে বাস করত। তাহলে এই লাইনটার থেকে আমরা জানতে পারি যে সেই ব্যবসায়ী 3জন মেয়ে ছিল, কারণ এখানে লেখা যে 3 ডটার্স মানে কি 3জন মেয়ে, 3জন কন্যা। তাহলে আমরা বলতে পারি যে এই নাম্বারটা এটা হচ্ছে ট্রু হবে। আর এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই যে এটা। তারপরে দেখো বি নাম্বারে বলা দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে ইন হিজ রিটার্ন জার্নি। দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে মানে সে ব্যবসায়ী তার রাস্তা হারিয়েছিল। ইন হিজ রিটার্ন জার্নি অর্থাৎ তার ফেরবার পথে সে ব্যবসায়ীটি তার পথ হারিয়েছিল। তাহলে এটা কি? এটা ট্রু হবে। এটাও ট্রু হবে, কারণ আমরা এখানে দেখেছিলাম এই যে এখানে বলা
যে হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন দ্য ফরেস্ট, যখন তিনি ফিরছিলেন তখন তিনি জঙ্গলে তার রাস্তা, তার পথ হারিয়ে ফেলেন। তো এটা হবে ট্রু। আর এই সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এই যে হোয়াইল থেকে এই ফরেস্ট পর্যন্ত এই টোটালটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেবে। বোঝা গেল যে হোয়াইল রিটার্নিং কমা হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, তিনি একটা জঙ্গলে তার পথ হারিয়ে ফেলেন। বোঝা গেল। তারপরে সি নাম্বারটা দেখো, বেল ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল। বেল ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল। বেল তার নিজের ইচ্ছাতে প্রাসাদে যায়নি। বেল তার নিজের ইচ্ছাতে, উইল মানে ইচ্ছা, তো বেল তার নিজের ইচ্ছাতে প্রাসাদে যায়নি। তো এই স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস, সত্য নাকি মিথ্যা? তাহলে এই স্টেটমেন্টটা হবে হচ্ছে ফলস। দেখো দেখাচ্ছি, এই যে সি নাম্বার, এই যে সি নাম্বার হবে হচ্ছে এফ, অর্থাৎ ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে শি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। সে তার থেকে এটি জানতে পারে এবং নিজের ইচ্ছার প্রাসাদে চলে যায়। মানে যখন বেলের বাবা তার কাছ থেকে সে সত্যটাকে, সেই রহস্যটাকে লুকানোর চেষ্টা করে, কিন্তু বেল সেই সত্যটাকে কোনো মতে জানতে সক্ষম হয় এবং তারপর সে নিজের ইচ্ছাতেই সেই প্রাসাদে চলে যায়। তাহলে আমাদের সি নাম্বারে এখানে বলা যায় বেল নিজের ইচ্ছাতে প্রাসাদে যায়নি, তাকে জোর করে পাঠানো হয়েছে। তাহলে এই স্টেটমেন্টটা হবে হচ্ছে ফলস, এফ। ঠিক আছে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হচ্ছে এই যে এটা, শি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল, এবং নিজের ইচ্ছাতেই সে সেই বিস্টের, সেই জন্তুটির প্রাসাদে চলে যায়। তারপরে ডি নাম্বার দেখো, বেল বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। বেল বিকেম মানে হওয়া, হয়েছিল, বেল হয়েছিল দ্য মিস্ট্রেস মানে কি বললাম, মালকিন, অফ দ্য ক্যাসেল, সেই ক্যাসেলে, সেই দুর্গের মালকিন হয়েছিল বেল। তাহলে এটা কি, ট্রু না ফলস? এটা হবে ট্রু, কারণ আমরা যেখানে জানতে পারি যে সেই জন্তুটি বেলকে বলেছিল যে আপনি এখন থেকে এই মহলের, এই প্রাসাদের মালকিন এবং আমি আপনার সার্ভেন্ট, আমি আপনার চাকর। তার মানে কি, বেল সেই প্রাসাদের মালকিন হয়েছিল। তাহলে এই স্টেটমেন্টটা, যে ডি নাম্বার স্টেটমেন্টটা ট্রু হবে। আর এই সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো, দ্য বিস্ট রিসিভড হার গ্র্যাসিয়াসলি অ্যান্ড টোল্ড হার। অর্থাৎ জন্তুটি তাকে খুবই গ্র্যাসিয়াসলি মানে হচ্ছে অনুগ্রহপূর্বকভাবে তাকে প্রাসাদে অ্যাকসেপ্ট করেন, মানে রিসিভ করেন, মানে গ্রহণ করেন। আর কি বলেন, অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, আপনি এই ক্যাসেলের, আপনি এই দুর্গের মালকিন, অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এবং আমি আপনার কি সার্ভেন্ট মানে চাকর। তাহলে এটা হবে হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে। তারপর তাহলে অ্যাক্টিভিটি 3 গেল, এখন অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলা, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্টস চেঞ্জ। হাউ ডিড দ্য ফরচুন মানে ভাগ্য, অফ দ্য মার্চেন্ট মানে ব্যবসায়ী, চেঞ্জ মানে পরিবর্তন হওয়া। তো কীভাবে সে ব্যবসায়ীর ভাগ্যের পরিবর্তন ঘটলো, কীভাবে সে ব্যবসায়ীর ভাগ্য পরিবর্তিত হলো? তো অ্যান্সারটা দেখো, এই যে অ্যাক্টিভিটি 4-এর এ নাম্বার অ্যান্সার দেখো, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি অ্যান্ড দাস দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট হ্যাজ চেঞ্জড। মানে দ্য মার্চেন্ট লস্ট, সেই ব্যবসায়ী, সেই বণিক হারিয়ে ফেলেছেন অল হিজ ওয়েলথ মানে তার সমস্ত সম্পত্তি। সেই ব্যবসায়ী তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছেন ইন এ টেম্পেস্ট অন সি। টেম্পেস্ট মানে কি বললাম, ঝড়। তো সমুদ্রের এক ঝড়ে সেই ব্যবসায়ী তার সমস্ত সম্পত্তিকে হারিয়ে ফেলেন। অ্যান্ড দাস মানে এইভাবে, অ্যান্ড দাস এবং এইভাবেই দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট হ্যাজ চেঞ্জড, সেই মার্চেন্ট অর্থাৎ সেই ব্যবসায়ীর ফরচুন মানে ভাগ্যের পরিবর্তন ঘটে। মানে ব্যবসায়ী সমুদ্রের ঝড়ে তার সমস্ত সম্পত্তিকে হারিয়ে ফেলে এবং এইভাবেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে। মানে তিনি একবারে ধনী থেকে একদম গরিবে পরিণত হয়ে যায়। বি নাম্বার, হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট দ্য 3 daughters asked for। হোয়াট ওয়ার দ্য গিফটস মানে উপহার। তো সেই কী উপহারগুলো ছিল, দ্যাট দ্য 3 daughters যেগুলো সেই 3জন মেয়েরা আস্কড ফর মানে চেয়েছিল। তো সেই 3জন মেয়েরা কি কি উপহার চেয়েছিল সেটাই আমাদের এখানে জানতে চেয়েছে বি নাম্বারে। তো বি নাম্বারের অ্যান্সারটা দেখো, দেখো
Both the elder daughters asked for jewels and fine dresses, but the youngest daughter Belle asked for a rare rose. বোথ দ্য এল্ডার ডটার্স মানে এল্ডার ডটার মানে কি বললাম, বড় মেয়ে, এল্ডার মানে বড়, তো দুজন বড় মেয়েরাই আক্স ফর মানে চাওয়া, তো তারা কী চেয়েছিল, জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তারা জুয়েল অর্থাৎ গয়না চেয়েছিল এবং ফাইন ড্রেসেস মানে সুন্দর সুন্দর পোশাক চেয়েছিল। তো তার দুজন মেয়েরাই বড় মেয়েরাই গয়না এবং সুন্দর পোশাক চেয়েছিল। বাট দ্য ইয়ংগেস্ট ডটার, কিন্তু সবথেকে ছোট মেয়েটি যার নাম কি বেল, আক্স ফর মানে চেয়েছিল এ রেয়ার রোজ, বেল একটি রেয়ার রোজ মানে একটা বিরল গোলাপ চেয়েছিল, দ্যাট ডাজ নট গ্রো ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা ডাজ নট গ্রো মানে জন্মানো, যেটা জন্মায় না ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি, এই কান্ট্রি অর্থাৎ এই দেশের অন্য কোথাও জন্মায় না। অর্থাৎ বেল এমন একটা গোলাপ চেয়েছিল তার বাবার কাছে যে গোলাপটা সেই দেশের আর অন্য কোথাও জন্মায় না। সি নম্বরে বলা, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল, কেন সেই ব্যবসায়ী সেই প্রাসাদে গিয়েছিল, সেই ব্যবসায়ীটি কেন প্রাসাদে গিয়েছিল, সি নম্বরে প্রশ্নতে বলা। তো দেখো সি নম্বরের অ্যান্সারটা হবে, দ্য মার্চেন্ট ওয়েন্ট টু দ্য ক্যাসেল টু গেট শেল্টার অ্যান্ড টু স্পেন্ড দ্য নাইট। দ্য মার্চেন্ট ওয়েন্ট মানে গিয়েছিলেন, গো মানে যাওয়া, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো দ্য মার্চেন্ট ওয়েন্ট টু দ্য ক্যাসেল, সেই ব্যবসায়ী সে প্রাসাদে গিয়েছিলেন, টু গেট শেল্টার, গেট মানে কি পাওয়া, টু গেট শেল্টার মানে আশ্রয় অ্যান্ড টু স্পেন্ড দ্য নাইট, স্পেন্ড মানে কি কাটানো, দ্য নাইট মানে রাত্রি। তো সেই ব্যবসায়ী সেই প্রাসাদে গিয়েছিলেন একটু আশ্রয় পাওয়ার জন্য এবং রাত্রিটাকে কাটানোর জন্য, বা বলতে পারো আশ্রয় পাওয়ার জন্য এবং রাত্রিটি কাটাবার জন্য সেই ব্যবসায়ী ক্যাসেলে অর্থাৎ সেই প্রাসাদে গিয়েছিল। ডি নম্বরে বলা, হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ডেড ফ্রম দ্য মার্চেন্ট, অর্থাৎ সেই জন্তুটি ব্যবসায়ীর কাছে কি ডিমান্ড করে, কি দাবি করে। দেখো ডি নম্বর, দ্য বিস্ট ডিমান্ডেড দ্যাট, অর্থাৎ জন্তুটি দাবি করেন, দ্য বিস্ট ডিমান্ডেড দ্যাট, জন্তুটি এটা দাবি করে যে দ্য মার্চেন্ট উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, কি দাবি করেন, যে দ্য মার্চেন্ট সে ব্যবসায়ীকে উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেলে অর্থাৎ দুর্গে ফিরে আসতে হবে, or his daughter shall come to stay with the beast in the castle, অথবা his daughter shall come to stay মানে থাকা, stay with the beast in the castle, অথবা তার মেয়েকে এসে সেই জন্তুটির সঙ্গে সেখানে থাকতে হবে। The beast demanded that the merchant will have to return to the castle or his daughter shall come to stay with the beast in the castle, সেই জন্তুটি দাবি করে যে সে ব্যবসায়ীকে মহলে ফিরে আসতে হবে অথবা তার মেয়েকে এসে তার সঙ্গে সেই জন্তুটির সঙ্গে সেই ক্যাসেলে অর্থাৎ সেই মহলে সেই প্রাসাদে থাকতে হবে। তো তারপরে দেখো ই নাম্বার প্রশ্নটা, ই নাম্বার এখানে বলা, হোয়াই মানে কেন, হোয়াই ডিড বেল গো টু দ্য ক্যাসেল, অফ দ্য বিস্ট, কেন বেল সেই জন্তুটির ক্যাসেলে অর্থাৎ প্রাসাদে গিয়েছিল, বেল কেন জন্তুটির প্রাসাদে গিয়েছিল। দেখো এর অ্যান্সারটা কী হবে, বেল ওয়েন্ট টু দ্য ক্যাসেল ইন অর্ডার টু এর একসঙ্গে মানে হচ্ছে জন্য, তো বেল ওয়েন্ট টু দ্য ক্যাসেল, বেল সেই ক্যাসেলে অর্থাৎ সেই দুর্গে গিয়েছিল, ইন অর্ডার টু, তো কিসের জন্য, ইন অর্ডার টু কিপ দ্য প্রমিস, কিপ মানে রাখা, দ্য প্রমিস মানে প্রতিজ্ঞা, টু কিপ দ্য প্রমিস মেড বাই হার ফাদার টু দ্য বিস্ট, অর্থাৎ বেল তার বাবা সেই জন্তুটিকে সেই প্রতিজ্ঞাটা দিয়েছিল সেই প্রতিজ্ঞা রাখার জন্য ক্যাসেলে গিয়েছিল, প্রাসাদে গিয়েছিল। বেল ওয়েন্ট টু দ্য ক্যাসেল ইন অর্ডার টু কিপ দ্য প্রমিস মেড বাই হার ফাদার টু দ্য বিস্ট, তার বাবা সেই জন্তুটিকে যে প্রতিজ্ঞা করেছিল, যে প্রমিস করেছিল, সেই প্রতিজ্ঞাটাকে রাখার জন্য বেল ক্যাসেলে অর্থাৎ প্রাসাদে গিয়েছিল। বোঝা গেল?
তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব এবং ইউনিট 2 এর যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোকে সলভ করব। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং ভিডিওটি সম্পূর্ণ